আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি পুরস্কারপ্রাপ্ত ইংলিশ সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম প্রিজনার অফ ওয়ার, মানে যুদ্ধবন্দী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এয়ারফোর্সের একজন দুর্ধর্ষ যোদ্ধা ও বিমান পাইলট জেমস রাইট ফিলিপাইনের জঙ্গলের উপর দিয়ে বিমান নিয়ে যাওয়ার সময় শত্রুপক্ষের গুলিতে বিমান সহ ফিলিপাইনের এক গহীন জঙ্গলে পড়ে যায় এবং জাপানিজ ইটো বাহিনীর হাতে বন্দী হয়ে পড়ে। জেমস খেয়াল করে এখানে তার মতো আরও অনেক ব্রিটিশ সেনাকে বন্দী করে রাখা হয়েছে এবং রোজ তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে। অত্যাচার সহ্য করতে না পেরে যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টা করে তো সেটাও সম্ভব না, কারণ এই ইটো বাহিনীর ক্যাম্প জঙ্গলের এমন গহীনে যেখানে চারিদিকে শুধু জঙ্গল আর আত্মঘাতী ফাঁদ। এখান থেকে পালানোর উপায় একটাই, তার যে বিমানটি জঙ্গলের খালের মাঝে পড়ে আছে সেটি সে উড়াতে পারে, কিন্তু বিমান উড়াতে তো রানওয়ে লাগে, তাই জঙ্গলের খাদে পড়ে থাকা বিমান কিভাবে উড়ানো সম্ভব? তখন জেমস ও সেখানে বন্দি থাকা সকল ব্রিটিশ সেনা মিলে যে মাস্টার প্ল্যান করে সেই মাস্টার প্ল্যানে যোগ দেয় সেখানে বন্দি থাকা একটা নার্স থেরেসা। এরপর থেরেসা, জেমস ও সকল বন্দি মিলে অসাধারণ বুদ্ধি আর সাহসিকতার সাহায্যে যা যা করে তা নিয়ে এই মুভিটি। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা জাপানের একটি মার্শাল আর্ট স্কুল দেখতে পাই, যেখানে ব্রিটিশ পাইলট জেমস রাইট পারমিশন ছাড়া ঢুকে পড়লে সবাই ক্ষিপ্ত হয়ে যায়। জেমস এখানকার মার্শাল আর্ট টিচার সনসুকে দেয়ালে থাকা ফটো দেখিয়ে বলে, ফটোতে থাকা এই লোকটি কোথায়? তার সাথে দেখা করতে এসেছি। সনসু বলে, সে আমার বাবা, আমার গুরু। কিন্তু তুমি তাকে কিভাবে চেনো? তুমি কে? জেমস বলে, আমি জেমস রাইট, আমি রয়্যাল এয়ারফোর্সের কমান্ডার ছিলাম। সনসু বলে, আমার বাবা আপনার কথা বলেছিল, তার মতে আপনি ছিলেন সত্যিকার অর্থে একজন সেরা যোদ্ধা। সাথে আমি আপনার সেই নিষিদ্ধ আঘাত কৌশল সম্পর্কেও শুনেছি। সাথে এটাও জানি আপনি আমার বাবাকে লড়াইয়ে হারিয়ে আমার পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন, আর এত কিছুর পরেও আপনি এখানে এসে আপনার বিপদ ডেকে এনেছেন। এই বলেই সনসু তার ছাত্রদেরকে লড়াইয়ের অর্ডার দিলে সবাই জেমসকে মারার জন্য রেডি হয়। তখন জেমস একজনের উপর তার সেই নিষিদ্ধ আঘাত করতে যাবে, সনসু চিল্লিয়ে থামায় ও হার মেনে নিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? তখন সিন এখান থেকে 8 বছর পিছনের ঘটনায় চলে যায়, ফিলিপাইনের বাতান উপদ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, তাই জেমস ব্রিটিশ এয়ারফোর্সের কমান্ডার হিসেবে একটা যুদ্ধ বিমান নিয়ে ফিলিপাইনের এই গহীন জঙ্গলের উপর দিয়ে যাচ্ছে ও এই জঙ্গলের লুকিয়ে থাকা জাপানিজ ইটো বাহিনীর উপর হামলা করতেছে। জেমসের পাশাপাশি আরও কয়েকটি বিমান এই হামলায় অংশ নিয়েছে। হঠাৎ জঙ্গলের মাছ থেকে ধেয়ে আসা একটা গোলা এসে জেমসের বিমানে লাগে ও জেমসের বিমানে আগুন ধরে সেটি জঙ্গলে পতিত হয়, কিন্তু বিমানটি জঙ্গলের ভিতর একটা লেকে পতিত হওয়ায় জেমস সৌভাগ্যক্রমে বেঁচে যায় ও সে অনেক কষ্টে লেক থেকে উঠে আসে। বাট এর মাঝে আবার জেমসের টিমের আরেকটি বিমানও একইভাবে এই জঙ্গলেই পতিত হয়, যা দেখে জেমসের ইটো বাহিনীর উপর প্রচন্ড রাগ আসে। দৃশ্য সকালবেলা আসলে দেখি ইটো বাহিনীর লোকেরা আন্দাজ পেয়েছে যে তাদের জঙ্গলে বাহিরের কেউ আছে, তাই তারা অস্ত্রশস্ত্র নিয়ে তাকে খোঁজার মিশনে নেমে পড়েছে। মানে তারা আসলে জেমসকেই খুঁজতেছে।
জেমস অবশেষে এদের হাতে আটক হতেই এদের টিম লিডার কর্পোরাল হিরানো এসে জেমসকে হাঁটু গেড়ে বসায় ও জেমসের মাথায় পিস্তল ধরে, মানে জেমস এবার মরতে চলেছে। তারপরেও জেমস বিন্দুমাত্র ভয় না পেলে কর্পোরাল হিরানো রেগে মেগে তার টিমকে বলে এর হাত বেঁধে শিবিরে নিয়ে আসো। তখনই জঙ্গলের উপর থেকে দৃশ্য সেই ইটো শিবিরে যেতে থাকে। তো দৃশ্য সেই শিবিরে আসলে দেখি সেখানে জেমসের মতো আরো কিছু ব্রিটিশ সেনা আরো আগে থেকে ধরা পড়ে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো তাদেরকে মুক্ত রাখা হয়েছে, তারপরেও তারা পালানোর কোনো চিন্তা করছে না। কারণ হলো তারা অলরেডি জেনে গেছে এই গহীন জঙ্গল থেকে পালিয়ে বের হওয়া একেবারেই অসম্ভব। আবার পালানোর চেষ্টা করে ধরা পড়লে নির্ঘাত গলা কেটে ফেলে। আর ইটো বাহিনী এদেরকে পালতেছে কারণ এদেরকে দিয়ে নানা ক্যাম্প তৈরি এবং সেগুলো রক্ষণাবেক্ষণের কাজ করে নেয়। তো কর্পোরাল হিরানো জেমসকে গাড়িতে করে নিয়ে ক্যাম্পে পৌঁছায় ও জেমসকে গাড়ি থেকে নামায়। জেমস এখানে তার মতো আরো অনেক ব্রিটিশ যুদ্ধ বাহিনীদেরকে দেখে তো অবাক হয়। এদিকে কর্পোরাল হিরানো তার কমান্ডারকে বলে, কমান্ডার নতুন একটা যুদ্ধবন্দী এসেছে। এটা শুনে জাপানিজ লেফটেন্যান্ট কর্নেল বেনজোরো ইটো চলে আসে। চিনতে পেরেছেন? এটাই কিন্তু মার্শাল আর্ট টিচার সনসুই ইটোর বাবা, সেই বেনজোরো ইটো। তো বেনজোরো ইটো জেমসকে বেশ কিছু প্রশ্ন করে, বাট জেমস কোনো পাত্তা দেয় না। তখন ইটোও পাত্তা না দিয়ে তার বাহিনীকে বলে জঙ্গলে নিয়ে গিয়ে ওর মাথাটা কেটে ফেলো। এই নির্দেশ পেয়ে কর্পোরাল হিরানো জেমসকে জঙ্গলের গভীরে নিয়ে যেতে থাকে। তো এরা জেমসকে ধাক্কাতে ধাক্কাতে জঙ্গলের মাঝের একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। এরপর ইটো বাহিনীর দুইজন দুই দিকে সরে গিয়ে অবস্থান নেয়। আর কর্পোরাল হিরানো জেমসকে বলে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করো। জেমস তো ভিতরে ভিতরে রাগে জ্বলে যাচ্ছে, বাট কিছু তো করার নেই। তাই সে চুপচাপ হাঁটু গেড়ে বসে আর কর্পোরাল হিরানো তার তরবারিটা খাপ থেকে বের করে। তো জেমস পালানোর সময় হঠাৎ দেখে জঙ্গলের একটা জায়গায় ব্রিটিশ সেনাদের একটা বিমান পড়ে আছে, যেটার তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সে এটা নিয়ে কিছু একটা ভাবতেছে। এর মাঝে ইটো বাহিনীর লোক সেদিকে আসতেছে, বুঝতেই জেমস আবার পালাতে থাকে। কিন্তু দৌড়াতে দৌড়াতে একটার সময় এসে জেমস আর বুঝতে পারছে না সে আসলে কোন দিকে যাবে। তাই সে থেমে গিয়ে কি করবে ভাবতেছে। তখনই তো ইটো বাহিনীর ক্যাপ্টেন ইন্ডো জেমসকে ধাক্কাতে ধাক্কাতে ইটোর রুমে নিয়ে এসে বলে, কমান্ডার বন্দিটাকে এনেছি। ইটো বলে, ক্যাপ্টেন ইন্ডো এই লোকটি এখনো বেঁচে আছে কেন? স্যার সে আসলে পালিয়েছিল, তবে আমাদের ফাঁদে আটকা পড়েছে। ইটো বলে, কর্পোরাল হিরানোকে ডেকে আনো। দুঃখিত স্যার, সেটা আর সম্ভব নয়। এই লোকটির হাতে হিরানো সহ তার দলের সবাই মারা গেছে। এটা শুনতেই ইটো থমকে যায় ও এই প্রথম মনোযোগ দিয়ে জেমসের দিকে তাকায়। এরপর কাছে এসে জেমসের গলায় থাকা লকেটটা টান দিয়ে ছিঁড়ে নেয় ও জেমসের লুকিয়ে রাখা পদবি ব্যাজটা বের করে সেটা দেখে বলে, রয়্যাল ব্রিটিশ এয়ারফোর্স কমান্ডার। তুমি কি জানো কর্পোরাল হিরানো আমার আপন ভাইয়ের মতো ছিল? জেমস সরি বললে ইটো বলে, আজকে তুমি আমার ভাইকে মেরে জয়ী হয়েছ, কিন্তু আগামীকাল সকালবেলা তুমি মরবে। তখন ইটো বাহিনীর লোকেরা জেমসকে বন্দি করে নিয়ে গেলে ক্যাপ্টেন ইন্ডো বলে, স্যার ওকে এক্ষুনি মেরে ফেলি। ইটো বলে, না, আগামীকাল ওর সাথে আমার লড়াইকে লড়বে। ও পুরো শিবিরের সবার সামনে ওকে অপমান করে করে মারবো, তারপর সবার সামনে তার শিরচ্ছেদ করা হবে। ক্যাপ্টেন ইন্ডো বলে, বুঝেছি স্যার। ওদিকে ইটো বাহিনীর লোকেরা জেমসকে বন্দি শিবিরের একটা রুমের সামনে নিয়ে এসে হাতের বাঁধন খুলে দেয় ও রুমের ভিতরে ধাক্কা মেরে রেখে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। এই রুমে আরো অনেক কয়জন বন্দী আছে যাদের সঙ্গে জেমস পরিচিত হয়। এর নাম রেন্ডো, বাট এখানকার সবাই একে দাড়িওয়ালা বলে ডাকে। পাশে থাকে এই ছেলেটি বলে, হাই, আমি গ্যাব্রিয়েল, সার্জেন্ট ফার্স্ট ক্লাস, মার্কিন সেনাবাহিনী। তো গ্যাব্রিয়েল জেমসকে জিজ্ঞেস করে, ব্রিটিশরা কি তাহলে আমাদেরকে উদ্ধার করতে আসবে না? জেমস বলে, মনে হয় না, কারণ তারা জানে না যে আমরা এখনো বেঁচে আছি এবং এই জঙ্গলে বন্দী হয়ে আছি। তাই এখান থেকে বাঁচতে গেলে উপায় একটাই, এখান থেকে পালানো। এটা শুনে বিড়ি টানতে থাকা লরেন্স বলে, আসল সমস্যা পালানো নয়, আসল সমস্যা ফিরে আসা। কারণ কেউ পালাতে গিয়ে পালাতে তো পারে না, বরং ফিরে আসার পর তার সাথে হয়েছে অমানবিক অত্যাচার। তাই চুপচাপ শিরচ্ছেদ হওয়াটাই ভালো, কষ্ট কম হবে। তরবারির এক কোপে সব খতম। এটা শুনে জেমস টেনশনে পড়ে কি যেন ভাবতে থাকে। আর সিন চলে আসে সকালবেলা। সকাল সকাল শিবিরের সামনে কি যেন আয়োজন শুরু হয়েছে, যার আওয়াজে জেমসের ঘুম ভাঙেও সে বাহিরে উকি দিয়ে দেখে এই অবস্থা। তখন লরেন্স জেমসকে বলে, এটাই সেই টাইম স্কোয়ার। এখানে যখন লেফটেন্যান্ট কর্নেল কথা বলে তখন আমরা সবাই সারিবদ্ধ হই।
আর এখানেই লড়াইগুলো হয়। তো একটু পর দেখি এখানে সেই লড়াইয়ের ময়দান তৈরি করা হয়েছে এবং জেমসকে এভাবে হাত বেঁধে মাথা নিচু করে বসিয়ে রাখা হয়েছে। একটুর মাঝে ইটো বেরিয়ে আসে ও ইশারায় ক্যাপ্টেন ইন্ডোকে মাথা কেটে ফেলার মতো নির্দেশ দেয়। এই নির্দেশ পেতেই একজন এভাবে জেমসের সামনে এসে তরবারি বের করে, মানে এবার জেমসের মাথা কাটা হবে। এটা ভেবে জেমস তার চোখ দুটো বন্ধ করে নেয়। জেমস ভেবেছিল তার মাথা কাটা হবে, বাট সেটা না করে তার হাতের বাঁধন কেটে দেওয়া হলো। এটা দেখে জেমস অবাক হতেই ইন্ডো তাকে টেনে লড়াই মাঠের বাহিরে নিয়ে এসে দাঁড় করায়। আর ইটো জেমসকে তার ক্ষমতা দেখানোর জন্য সেখানে থাকা 3টি নিরীহ বন্দীকে সেই মাঠের মাঝে ঢুকিয়ে দিয়ে বলে, রুমে অতিরিক্ত খাবার রাখার দায়ে এই লোকগুলোকে ধরা হয়েছে। এদেরকে এখন এমন শাস্তি দেওয়া হবে যাতে যুদ্ধবন্দী কেউ কোনো রুলস ব্রেক করার সাহস না পায়। এই বলে ইটো সেখানে চেয়ার নিয়ে বসে পড়ে আর সেখানে জংশু নামের একজন ওয়ার্ল্ড ক্লাস কুংফু ওস্তাদ চলে আসে। মানে এই হাতির মতো লোকটি এখন এই 3 জনের সাথে লড়াই করবে এবং লড়াইয়ের নামে এই 3 জনকে নির্মমভাবে মেরে হাড়গোড় সব ভেঙে দিবে। তো জংশু 3 জনকেই এমন নির্মমভাবে মেরে ফেললে ইটো ইন্ডোকে বলে, এবার ওকে পাঠাও, সে মৃত্যুর আগ পর্যন্ত লড়বে। এটা শুনে জেমসকে মাঠের ভিতরে পাঠানো হয়। জেমসের হাতের একটা আঘাতে জংশু যখন এভাবে মাটিতে লুটে পড়ে মারা যায় তখন ইটো তো পুরো থ মেরে যায়, কারণ জেমস যে আঘাতটা করলো এটা এমন ভয়ঙ্কর একটা আঘাত যা মার্শাল আর্টে নিষিদ্ধ আঘাত নামে পরিচিত। আর এই আঘাত জেমস জানে, তার মানে জেমস সাধারণ কোনো কমান্ডার নয়। তাই এটা ভেবে ইটো ভেবাচাকা খেয়ে রেগে মেগে রুমে চলে যায়। তখন ইন্ডো এসে বলে, স্যার এখনই ওকে শেষ করতে হবে। ইটো বলে, এই মানুষটি অন্যদের মতো নয়, ও লড়াইয়ে এমন কিছু কৌশল জানে যা ওর জানার কথা নয়। ইন্ডো বলে, তাই বলে ওকে দয়া দেখলে চলবে না। ইটো বলে, দয়া দেখাচ্ছেও না, ও খুব শীঘ্রই মারা পড়বে। ওদিকে জেমস তার শিবির রুমে ফিরে আসলে সবাই তার লড়াই দেখে তাকে সম্মান করতে শুরু করে। তো দাড়িওয়ালা জেমসকে চা খেতে দিয়ে বলে, আচ্ছা জেমস, তোমার জন্মস্থান কোথায়? জেমস বলে, আমি জন্মেছি সারেতে, বাট বড় হয়েছি হংকং এ। এটা শুনে লরেন্স বলে, তুমি কি তাহলে এসব মারপিটের কৌশল হংকং এ শিখেছো? জেমস বলে, অনেকটা এমনই, তবে আমি আসলে আরো কয়েকটা জায়গায় ট্রেনিং নিয়েছি, এই যেমন হংকং, থাইল্যান্ড, এমনকি জাপানেও। এমন সময় ইন্ডো জেমসকে ডাকতে আসে ও তার বাহিনী দিয়ে জেমসকে নিয়ে চলে যায়। সেন চলে আসে ইটোর রুমে। আমরা দেখি থেরেসা নামের একটা নার্স ইটোর জন্য চা বানাচ্ছে, মানে এই মেয়েটি ইটোর পার্সোনাল নার্স। তো ইন্ডো জেমসকে নিয়ে আসলে থেরেসা আর চোখে জেমসকে দেখে ভয়ে চোখ নামিয়ে নেয়। এরপর ইটো থেরেসাকে বাহিরে যেতে বললে থেরেসা তাড়াহুড়ো করে বাহিরে চলে যায়। ইটো জেমসকে বলে, তুমি অনেক দক্ষ একজন যোদ্ধা এবং তোমার ফাইট স্টাইল আমাদের জাপানিজ স্টাইলের সাথেও অনেক মিল আছে। তুমি কি আমাদের জাপানে ট্রেনিং নিয়েছিলে? জেমস বলে, আমি অনেক জায়গায় ট্রেনিং নিয়েছি। ইটো কাছে এসে বলে, তোমার প্রায় টেকনিকগুলোই নিষিদ্ধ, বলো তোমাকে কে ট্রেন করেছে? জেমস এদিকে মনোযোগ না দিয়ে এক নজরে চেয়ে আছে টেবিলের উপরে থাকা তার পদবী ব্যাজটির দিকে। ইটো এটা খেয়াল করে বলে, এটার প্রতি এত মায়া কেন? জেমস বলে, এটা আমাকে ফেরত দিন। ইটো কোনো কথা না বলে একটা তরবারি বের করে এনে জেমসের দিকে ধরে, বাট কিছু না করে জাস্ট হালকা একটা টান দেয় আর জেমসের গাল একটু কেটে যায়। ইটো বলে, আগামীকাল তোমার মৃত্যু নিশ্চিত, সেনারা ওকে নিয়ে যাও। ইটো বাহিনীর লোকেরা তখন জেমসকে আবার শিবিরে নিয়ে যায়। পরের দিন সকালবেলা শিবিরের বাহিরে ইটো বাহিনীর চেয়ারস আপের স্লোগান শুনে লরেন্স জেমসকে বলে, বাহিরে যাও, আজকে তোমার মৃত্যুর আয়োজন হয়েছে। জেমস কি করবে কিছুক্ষণ ভেবে নিয়ে রেগে মেগে উঠে পড়েও বলে, আজকে এই তামাশা শেষ করা যাক। তো জেমস লরের মুড নিয়ে রুমের দরজাটা খুলে ফেলে।
তো আজকেও জেমস ইটোকে পরাজিত করলো ও আজকেও সবার সামনে ইটোর নাক কাটা গেল। তাই ইটো লজ্জায় রেগেমেগে রুমে চলে যায়। আর ওদিকে জেমসও রেগেমেগে চুপচাপ তার শিবির রুমে চলে আসলে গ্যাব্রিয়েল জেমসকে পানি খেতে দেয় ও বলে বারবার হেরে গিয়ে ইটো তো পুরো পাগল হয়ে যাচ্ছে। এরপর গ্যাব্রিয়েল জেমসকে সাইডে নিয়ে এসে ফিসফিস করে বলে এই শিবির থেকে তো পালানোর কোনো সুযোগ নেই, তবে 1 সপ্তাহের মধ্যে এরা আমাদেরকে অন্য শিবিরে নিয়ে যাবে, সেখান থেকে যদি পালানোর সুযোগ থাকে তো আমাদের সৌভাগ্য। জেমস বলে আমাদের একটা রেডিও দরকার, যদি আমাদের ব্রিটিশ সৈন্যরা এখনো জঙ্গলের পাশের উপকূলে থাকে তাহলে রেডিও ইউজ করে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব। লরেন্স বলে কিন্তু রেডিও কোথায় পাবে? জেমস বলে শিবিরের পাশের টাওয়ারে রেডিও আছে, হ্যাঁ আমি গিয়ে সেটা চুরি করে আনবো। লরেন্স বলে আমরাও তোমার সাথে আছি। সিন পরের দিন চলে আসে শিবিরের পাশের সেই টাওয়ারে। একজন ইটো নিরাপত্তা কর্মী সেই টাওয়ারে থেকে নিচের আশেপাশে এলাকাতে নজর রাখতেছে, আর জেমস সহ তার সহযোগীরা এখানে মালামাল বহন ও এলাকাটা পরিষ্কার করার কাজের ছলে এসে কাজ করছেন। উদ্দেশ্য তো বুঝতেই পারছেন, এরা কাজের ফাঁকে কৌশলে টাওয়ারে থাকা রেডিওটা চুরি করে নেবে। তো এরা প্ল্যান মতো ইচ্ছে করে হট্টগোল বাঁধায় যাতে টাওয়ারে থাকা কর্মীটি এদেরকে সামলাতে নিচে আসে, আর এই ফাঁকে জেমস টাওয়ারে উঠে রেডিওটা চুরি করতে পারে। তো জেমস কেবল রেডিওটা নিয়ে পালাবে, দুম করে সামনে নার্স থেরেসা এসে পড়ে। জেমস ভাবে এই রে গেল, এই মেয়ে তো সব বলে দিবে। এর মাঝে একটা ইটোকর্মী থেরেসাকে দেখে থামতে বলে ও থেরেসার কাছে এসে থেরেসাকে বাজেভাবে টাচ করলে থেরেসা দুম করে হাতটা সরিয়ে দিতেই কর্মীটি থেরেসাকে থাপ্পড় মেরে ফেলে দেয়। তখন জেমস বুঝতে পারে এই মেয়েটিও তাহলে তার মতোই যুদ্ধবন্দী। তো থেরেসা জেমসের ব্যাপারে কিছু না বলায় জেমস থেরেসাকে থ্যাঙ্কস জানায়। থেরেসা বলে তুমি কি আমাদেরকে বাঁচাতে এসেছো? জেমস বলে আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব। এটা শুনে থেরেসা মনে কিছুটা স্বস্তি পেয়ে চলে যায়। আর এদিকে জেমস সেই রেডিওটা বস্তার স্তূপের ভিতরে রেখে ঠেলা গাড়িতে করে নিয়ে যেতে থাকে। তো রাতে লরেন্স শুয়ে থেকে সিগারেট খাচ্ছে আর পাশে শুয়ে থাকা জেমস ভাবতেছে কিভাবে এখান থেকে পালানোর প্ল্যান করা যায়। ভাবনার একটা পর্যায়ে জেমস উঠে লরেন্সের কাছে এসে বলে আচ্ছা একবার নাকি কিছু ছেলে পালানোর চেষ্টা করেছিল, তো তারা কি পালাতে পেরেছিল? লরেন্স পাত্তা না দিলে দাড়িওয়ালাও উঠে লরেন্সকে জোর করতে থাকে। লরেন্স এবার সিরিয়াস হয়েও বলে হয়তো তারা পালাতে পেরেছিল। জেমস বলে আরে বিস্তারিত বলো না, তুমি কি তাদের সঙ্গে ছিলে বা তারা কি সত্যি জঙ্গল পেরোতে পেরেছিল? লরেন্স বলে আমি তো বলেছি এই শিবির থেকে পালিয়ে যাওয়া ব্যাপার না, তবে চারিদিকে শুধু জঙ্গল, আর আসল চ্যালেঞ্জ জঙ্গল থেকে বের হওয়া। এটা শুনে জেমস কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয় আজ রাতে সে নিজে ট্রাই করে দেখবে এই জঙ্গল থেকে বের হওয়া সম্ভব কিনা, এবং জঙ্গলের পাশের সমুদ্র উপকূলে থাকা ব্রিটিশ সেনাদের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ সম্ভব হয় কিনা। তাই সে রেডিওর সাথে নিয়ে চুপি চুপি এই শিবির থেকে বেরিয়ে পড়ে। তো জেমস হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ সীমানায় চলে আসলে খুশি হয়ে সামনে তাকাতেই দেখে এটা আসলে জঙ্গলের শেষ সীমানা না, সামনে আরো যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। জেমস তখন তার সাথে আনা রেডিওটা অন করলে সমুদ্র উপকূলে থাকা ব্রিটিশ সেনাদের নাবাহু ভাষায় কথা বলতে শোনে, মানে সমুদ্র উপকূলে ব্রিটিশ সেনারা আছে। জেমস এবার জঙ্গলের সেই লোকেশনে যায় যেখানে একটা বিমান পড়ে থাকতে দেখেছিল। তো জেমস চেক করে দেখে বিমানটার সবকিছু এখনো ঠিকঠাকই আছে, জাস্ট এটাকে আকাশে উড়ে তোলার ব্যবস্থা করতে পারলেই হবে। ব্যাস আজকের মতো জেমস আবার তার শিবিরে ফিরে আসে ও চুপি চুপি আবার ভিতরে ঢুকে পড়ে। সিন পরের দিন সকালে আসলে দেখি জেমস সহ যুদ্ধবন্দী সবাই পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজ করছে আর রাতের ওই ব্যাপারে কথা বলছে। লরেন্স বলে বলো ব্রিটিশ উপসাগর কেমন দেখলে? জেমস বলে খুবই অন্ধকার ছিল তাই ওইভাবে দেখতে পাইনি, তবে বুঝতে পেরেছি ব্রিটিশ সেনারা আশেপাশে আছে। গ্যাব্রিয়েল বলে কিভাবে বুঝলে? আরে রেডিওতে তাদেরকে নাবাহু ভাষায় কথা বলতে শুনেছি। লরেন্স বলে নাবাহু? এটা তো সেই ভাষা যা আমরা অভিযান শুরুর দিকে ব্যবহার করতাম, কিন্তু তাতে কি আসে যায়? তারা কি আমাদেরকে উদ্ধার করার জন্য এই জঙ্গলে আসবে? না, ওরা জঙ্গলে আসবে না, তবে তাদের সাহায্যে আমরাই এই জঙ্গল থেকে বেরিয়ে যাব। কিভাবে? জঙ্গলে পড়ে থাকা সেই গ্লাইডার বিমানে উড়ে। এটা শুনে লরেন্স রেগে মেগে বলে এসব গ্লাইডার বিমানে তো ইঞ্জিন থাকে না, এগুলোকে অন্য বিমানের সাহায্যে দড়ি দিয়ে টেনে আকাশে উড়ে তুলতে হয়। জেমস বলে জানি, আমি ট্রেনিং মিশনে C-47 টোয়িং প্লেনের সাহায্যে গ্লাইডার বিমানকে উড়িয়েছিলাম। এর জন্য টোয়িং প্লেনের পাইলটকে একটু দক্ষ হতে হয় যাতে সেই বিমানকে নিচু থেকে উড়াতে পারে এবং একটা রশি গ্লাইডারের সাথে জুড়ে দিয়ে গ্লাইডার বিমানকে টানতে পারে, এবং আমি জানি এগুলো কিভাবে করতে হয়। এটা শুনে গ্যাব্রিয়েল বলে কিন্তু এগুলোর জন্য তো রানওয়ে প্রয়োজন, জঙ্গলে তো এগুলো সম্ভব না। তখন জেমস তাদেরকে বোঝাতে থাকে যে জঙ্গলেও কিভাবে এটা সম্ভব। সব শুনে গ্যাব্রিয়েল বলে এতে তো আরেক রিস্ক, গ্লাইডারটা ঠিকমতো না উড়ে বরং জঙ্গলে যদি আছড়ে পড়ে তো গ্লাইডারে থাকা আমরা সবাই মারা পড়বো।
জেমস বলে আমার উপর ভরসা রাখো, আমি এটা করে দেখাবো। এমন সময় ইটো বাহিনী এসে জেমসকে ধরে টেনে হিঁচড়ে ইটোর কাছে নিয়ে আসে। জেমস তো বুঝতে পারছে না তাকে কেন এইভাবে আনা হলো। তো ইটো জেমসকে একটা চেয়ারে বসতে দেয়। ও কাছে এসে বলে তুমি নাভাহো ভাষা জানো? জেমস অস্বীকার করলে ইটো বলে আমি জানি তুমি নাভাহো ভাষা জানো, তাই তুমি যদি আমাকে নাভাহো ভাষা শিখতে সাহায্য করো তো কথা দিলাম আমি তোমাকে সহ তোমার সকল সাথীদের ছেড়ে দেব। জেমস বলে নাভাহো হলো ব্রিটিশ সেনাদের গোপন ভাষা, আমি এটা আপনাকে শেখানো মানে আমার দেশকে ঝুঁকিতে ফেলা, তাই আমি কখনোই এটা করব না। এটা শুনে ইটো বলে ঠিক আছে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। জেমস বলে আমি সবসময়ই প্রস্তুত। ইন্ডো রেগে মেগে বলে ওকে নিয়ে যাও। ইটো বাহিনী তখন জেমসকে নিয়ে বাহিরে চলে যায়। ইন্ডো ইটোকে বলে স্যার আমি ওকে শেষ করে দিই। ইটো বলে আমি চাইলে তো এখনই ওকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি অন্য কিছু নিয়ে টেনশনে আছি। সেটা হলো আমাদের উপর ব্রিটিশ সেনারা ভয়ানক একটা আক্রমণ করার পরিকল্পনা করছে। প্রতিনিয়ত রেডিওতে আমি নাভাহো ভাষায় তাদের সংকেত শুনতে পাচ্ছি। যদিও আমি নাভাহো ভাষা বুঝতে পারছি না, তবে এটা আন্দাজ পাচ্ছি ভয়ানক এক আক্রমণ হতে চলেছে। এটা শুনে ইন্ডো তো থ মেরে যায়। সিন কাট হলে দেখি নাভাহো ভাষা শেখাতে রাজি করানোর জন্য জেমসকে 2 হাত বেঁধে মাঠের মাঝে দাঁড় করানো হয়েছে। ইটো রেগে মেগে এসে সামনে দাঁড়াইও ভাবে জেমস ভয়ে রাজি হয়ে যাবে, কিন্তু জেমস ভয় না পেলে ইটো রেগে মেগে জেমসকে পেটানোর নির্দেশ দেয়। ব্যাস এরপর তো জেমসকে দফায় দফায় এতটা পেটানো হচ্ছে, তারপরেও জেমস কিছুতেই রাজি হয় না, বরং সে বীরের মতো মার খেয়ে যেতে থাকে। ওই ইটোর দিকে আগুন চোখে চেয়ে থাকে। একটা পর্যায়ে মারের ঠালায় জেমস অসুস্থ হয়ে পড়লে ইটোর ইশারায় জেমসের হাতের বাঁধনগুলো খুলে দেওয়া হয়। জেমস অনেক কষ্টে উঠতে ধরলে একজন তাকে মেরে আবার শুয়ে দেয় ও চিৎকার করে বলে নে এবার উঠে দেখা। জেমস তখন জিদ করে আবার উঠলে ছেলেটি আবার একটা মেরে জেমসকে আবার শুয়ে দেয়, কিন্তু জেমস হার মানে না, সে আবার উঠে পড়ে। তখন ছেলেটি আবার মারতে যাবে, জেমস এবার খপ করে লাঠিটা ধরে ফেলে। তো জেমস ছেলেটির গলায় এমনভাবে লাঠি ধরে আছে মানে এই ছেলের মৃত্যু এখন জেমসের হাতে। এই অবস্থায় জেমস রাগে রক্তলাল চোখে ইটোর দিকে তাকায় ও ছেলেটিকে মেরে না ফেলে ছেড়ে দেয়। তখন আলগা হিরোগিরি দেখাতে ইন্ডো এসে ধাপ করে জেমসকে একটা আঘাত করে, আর জেমস প্রচুর অসুস্থ হয়েছিল তাই সে এই আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে। এখান থেকে সিন কাট হয়ে চলে আসে একটা মেডিকেল ক্যাম্পে। জেমসের জ্ঞান ফিরতেই সে পাশের নার্স থেরেসাকে দেখে জিজ্ঞেস করে আমি এখানে কতদিন থেকে আছি? 2 দিন হচ্ছে। আমি এখানে কিভাবে আসলাম? ইটোর লোকেরা রেখে গেছে, যদিও নর্মালি এখানে কেবলমাত্র জাপানিজ সৈন্যদেরকে পাঠানো হয়। জেমস বলে তোমার নাম কি? মেয়েটি ফিসফিস করে বলে থেরেসা। জেমস বলে আমি তোমার ব্যাপারে ভাবছিলাম। কি ভাবছিলে? তুমি কি আমার মতো এখানকার যুদ্ধবন্দী? হ্যাঁ আমিও যুদ্ধবন্দী, তবে তোমার মতো নই। তুমি তো অনেক শক্তিশালী, ওই ইটোর সাথে লড়াই করে টিকে আছো। জেমস এবার উঠতে ধরলে থেরেসা বলে প্লিজ উঠো না, তুমি এখনো সুস্থ হওনি। জেমস বলে আমাকে একটু পানি দাও। থেরেসা পানি দিলে জেমস বলে তুমি এখানে কতদিন থেকে আছো? থেরেসা ফিসফিস করে বলে 3 মাস। এটা শুনে জেমস বলে এই জায়গাটা ঠিক মতো চেনো? থেরেসা বলে এখানে কিছুই নেই, চারিদিকে শুধুই জঙ্গল আর জঙ্গল, এখান থেকে পালানোর কোনো উপায় নেই। এমন সময় একটা ইটো সেনা এসে পড়লে জেমস চুপচাপ শুয়ে পড়ে আর থেরেসাও চুপচাপ চলে যায়। জেমস তখন শুয়ে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে পড়লে ইটো এসে জেমসের এভাবে ঘুম ভাঙায়। জেমস অবাক হয়ে উঠে বসলে ইটো বলে শরীরে তাহলে বল ফিরে এসেছে? গুড। তো এবার তাহলে বলো নাভাহো ভাষা সম্পর্কে কতটুকু জানো, নয়তো আগামীকাল মারা পড়বে। জেমস বিরক্ত হয়ে বলে রোজ এভাবে মৃত্যু হুমকি দেওয়ার চেয়ে বরং আপনার এখানে সবচেয়ে শক্তিশালী যে যোদ্ধাগুলো আছে তাদের সবাইকে আমার সামনে এনে দাঁড় করান, আমি সবাইকে শেষ করে ফেলবো। এরপর বাকি থাকবেন শুধু আপনি আর আপনার ক্যাপ্টেন ইন্ডো। তখন কে আমার সামনে আসবেন? আপনি আসবেন নাকি ইন্ডো তুমি আসবে? এটা শুনে দুজনেই তো থ মেরে যায়। সিন কাট হলো দেখি জেমস পুরোপুরি সুস্থ হওয়ার পর জেমসকে আবার বন্দি শিবিরে ফিরিয়ে আনা হয়েছে। গ্যাব্রিয়েল বলে তুমি ঠিক আছো? জেমস বলে দেখে তো বুঝতেই পারছো কি অবস্থায় আছি। দাড়িওয়ালা বলে বুঝতে পারছি না ইটো জীবিত রাখছে কেন, সে কি তোমার থেকে বিনোদন পাচ্ছে নাকি? জেমস বলে আমিও তো বুঝতে পারছি না। এমন সময় দাড়িওয়ালা একটা লিফলেট বের করে বলে গতকাল ব্রিটিশ সেনারা বিমান নিয়ে এই জঙ্গলের উপরে এসেছিল এবং এই লিফলেটগুলো বিমান থেকে ফেলে দিয়ে গেছে। জেমস বলে এগুলোতে কি লেখা আছে? দাড়িওয়ালা তখন সেগুলো পড়ে শোনায় ও বলে ব্রিটিশ সেনারা আন্দাজ পেয়েছে যে এই ইটো বাহিনী অনেক আমেরিকানদেরকে এখানে যুদ্ধবন্দী করে রেখে অত্যাচার করতেছে, তাই তারা এই লিফলেটে করে হুঁশিয়ার করেছে যে এরা যদি বন্দী সেনাদেরকে মুক্ত না করে দেয় তো ব্রিটিশ সেনারা এখানে হামলা করবে। আর এসব দেখে ইটোর মাথা খারাপ
হয়ে গেছে। এটা শুনে জেমস বলে এটা আমাদের জন্য ভয়ের বিষয়, কারণ ব্রিটিশ সেনারা এখানে হামলা করলে ইটো আমাদেরকে নিয়েই মরবে, তাই আমাদেরকে এর আগেই এখান থেকে পালানোর রাস্তা খুঁজতে হবে। এই বলে জেমস সেই রাতেই আবার লুকিয়ে শিবির থেকে বের হয় জঙ্গল থেকে কিভাবে কোন পথে পালানো যাবে সেই রাস্তা খোঁজার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আজ সে ধরা খেয়ে যায় ও তাকে গ্রেফতার করে ইটোর রুমে হাজির করা হয়। ওই সময় ইটোর পাশে থেরেসাও ছিল। ইটো বলে তুমি নিশ্চয়ই জানো এই শিবির থেকে পালানোর চেষ্টা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। জেমস বলে আপনিও নিশ্চয়ই জানেন যুদ্ধবন্দীদের উপর অত্যাচার করলে সেটার শাস্তি কি। ইটো বলে এটা আমার শিবির, তাই এখানে শুধু আমার রুলস চলে। জেমস রেগে মেগে বলে রুলসের ক্ষমতা না দেখিয়ে যদি পারেন তো শরীরের ক্ষমতা দেখান, আসেন আমার সাথে লড়াই করেন। ইটো রেগে মেগে উঠে এসে বলে ধরো ওকে। তখন দুজন জেমসের 2 হাত ধরলে ইটো তার মাথা দিয়ে জেমসের মাথায় আঘাত করে। জেমস এবার বিরক্ত হয়ে চিৎকার করে বলে আসুন আমার সাথে লড়াই করুন, আপনাকে মেরে এই তামাশায় এখানেই শেষ করে দিব আসুন। ইটো চ্যালেঞ্জটা এড়িয়ে যেতে থাকলে জেমস রেগে মেগে চিৎকার করে ইটোকে বারবার বলে আপনি একটা ভীতু কাপুরুষ। ইটো বলে একে চোখের সামনে থেকে নিয়ে যাও। ইটো সেনারা তখন জেমসকে টেনে একটা জায়গায় এনে ধাক্কা মেরে ফেলে দেয় যেখানে বাকি যুদ্ধবন্দীরা কাজ করছে। জেমস তখন চুপচাপ কাজে যোগ দিলে গ্যাব্রিয়েল বলে ভিতরে কি হলো? জেমস বলে আজ রাতে যেভাবেই হোক সবাইকে এখান থেকে নিয়ে পালাতে হবে। গ্যাব্রিয়েল বলে তাহলে তো আজ রাতেই রেডিও দিয়ে উপকূলে থাকা ব্রিটিশ সেনাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। জেমস বলে হ্যাঁ। সিন মাঝরাতে আসলে দেখি গ্যাব্রিয়েল ও জেমস রেডিওর সাথে নিয়ে লুকিয়ে শিবির থেকে বেরিয়ে পড়েছে। তো এরা সমুদ্রের উপকূল নিকটবর্তী একটা ফাঁকা জায়গায় এসে বসে পড়ে ও গ্যাব্রিয়েল রেডিওর সাহায্যে উপকূলে থাকা ব্রিটিশ সেনাদের সাথে নাভো ভাষায় যোগাযোগ করার চেষ্টা শুরু করে। অনেক চেষ্টার পর যোগাযোগ স্থাপন করা সফল হলে গ্যাব্রিয়েল নাভো ভাষায় বলে যে তারা 6 জন এই জঙ্গলে ইটো বাহিনীর কাছে বন্দী আছে। এখানে একটা গ্রাইডার বিমান পড়ে আছে যেটা উড়ানো সম্ভব। এর জন্য একটি C-47 বিমানের হেল্প লাগবে। গ্রাইডার বিমানটির লোকেশন জানাতে এরা সিগন্যাল রকেট চালাবে। এই বলে এরা তাদের শিবিরে ফিরে আসলে দেখে ইটো বাহিনী সবাইকে ধরে বাহিরে নিয়ে গেছে। এটা দেখে জেমস তাড়াহুড়ো করে রেডিওটি লুকিয়ে ফেলে। এর মাঝে ইটো বাহিনীর লোকেরা ভিতরে এসে এদেরকে গ্রেফতার করে ও একজন জেমসের মাথায় সজোরে আঘাত করতেই স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আলো আসলে দেখি জেমস ও গ্যাব্রিয়েলকে হাত বেঁধে শিবিরের ভিতরে রাখা হয়েছে এবং বাহিরে যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে ব্রিটিশ সেনারা যুদ্ধ বিমান নিয়ে জঙ্গলের উপর চলে এসেছে এবং ইটো বাহিনীদের উপর হামলা শুরু করেছে। তো এরা নিজেদের হাতের বাঁধন খোলার চেষ্টা করছে বাট পারছে না। এমন সময় থেরেসা চলে আসে ও এদের হাতের বাঁধনটি কেটে দিতে থাকে। জেমস বলে বাইরে কি হচ্ছে? তুমি রাতে ব্রিটিশ সেনাদের সাথে যোগাযোগ করে আসার পরপরই ব্রিটিশ সেনারা এখানে হামলা শুরু করে দিয়েছে। এতে ইটো পুরো পাগল হয়ে গেছে ও সবাইকে হত্যা করছে। তো থেরেসা হাতের বাঁধন খুলে দিতেই জেমস বলে তোমরা কয়জন আছো? থেরেসা বলে আমি আর অ্যানা। জেমস বাহিরের অবস্থাটা বোঝার জন্য দরজাটা খুললে থেরেসা একটা সিগন্যাল রকেট দেখিয়ে বলে আমি এটা চুরি করে এনেছি, এটা তোমার প্রয়োজন পড়তে পারে। জেমস বলে ওটা তোমার কাছে রাখো, আমাকে শুধু একটা চাকু দাও। এই বলে জেমস এখান থেকে পালানোর পারফেক্ট সুযোগ খুঁজতে শুরু করে। তো সুযোগ পেতেই জেমস সবাইকে বলে এবার বেরিয়ে পড়ো। তো এদের আগের রেডিওটা তো নষ্ট হয়েছে, তাই এদের নতুন একটা রেডিও দরকার যা টাওয়ার থেকে চুরি করতে হবে। বাট এরা দেখতেছে টাওয়ারের উপর দাঁড়িয়ে একটা ইটো সেনা পাহারা দিচ্ছে। এটা দেখে থেরেসা প্ল্যান করে সে ওই ইটো সেনার কাছে হেল্প নিতে যাবে ও তাকে মেরে ফেলবে। এটা অনেক রিস্কি, তাই জেমস না করে। বাট থেরেসা ও অ্যানা সাহস করে সেদিকে যায়। তো গ্যাব্রিয়েল রেডিওটা পেতেই ব্রিটিশ সেনাদের বলে আমি গ্যাব্রিয়েল, আমেরিকান সেনাবাহিনীর সার্জেন্ট, আমরা এখানে আটকা পড়ে আছি, আমাদেরকে উদ্ধার করো। এটা শুনে ব্রিটিশ সেনারা হেল্পের জন্য আসতে চাইলে গ্যাব্রিয়েল বলে সাথে একটা C-47 আনতে হবে, কারণ এখানে একটা গ্রাইডার বিমান পড়ে আছে, এটা উড়াতে হবে। এই বলে এরা তাড়াহুড়ো করে টাওয়ার থেকে নামতে শুরু করে। আর এদিকে থেরেসা ও অ্যানা তার কাটা পেরিয়ে এই এলাকা থেকে বের হয়ে নিরাপদ স্থানে পালাতে থাকে। ওদিকে দেখি গ্যাব্রিয়েল ইন্ডোর হাতে ধরা পড়েছে ও দুজনের মাঝে জীবন মরণের লড়াই বেঁধে গেছে। তো লরেন্স এসে গ্যাব্রিয়েলকে বাঁচিয়ে নেয় ও গ্যাব্রিয়েলকে বলে তুমি যাও, আমি একে দেখতেছি। এই বলে লরেন্স এবার ইন্ডোর সাথে লড়াই শুরু করে।
এভাবেই লরেন্স ইটো বাহিনীর হাতে মারা পড়ে আর ইন্ডো মরতে মরতে বেঁচে যায়। সিন জেমসের কাছে আসলে দেখি সেও প্রাণপণে ইটো বাহিনীর সাথে যুদ্ধ করে যাচ্ছে। তো ইটোর রুমের সামনে আসতেই জেমসের ইটোর কথা মনে পড়ে ও সে বন্দুক হাতে ইটোর রুমে ঢুকেই ইটোকে বলে তুমি আর কোথাও পালাতে পারবে না। ইটো বলে শুধু আমি না, তুমিও এখান থেকে পালাতে পারবে না। এই বলে ইটো একটা তরবারি জেমসকে ছুঁড়ে মেরে দেয়। ওর নিজের কাছে থাকা একটা তরবারি নিয়ে রেডি হয়, মানে সে জেমসকে চ্যালেঞ্জ করতেছে, যদি ক্ষমতা থাকে তো লড়াই করে জিতে চলে যা। আর জেমস চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। ব্যাস এরপর তো ইটো চ্যালেঞ্জের রুলস ভঙ্গ করে জেমসকে গুলি করার চেষ্টা করছিল, তাই জেমস রেগে মেগে ইটোর নাকে মুখে ঘুষি মারতে থাকলে গ্যাব্রিয়েল এসে জেমসকে টেনে নিয়ে যায় আর ইটো এইভাবে অসহায়ের মতো পড়ে থাকে। তো জেমস ও গ্যাব্রিয়েল তার কাটা পেরিয়ে এই এলাকা থেকে বের হয়ে ও জঙ্গলের দিকে যেতে থাকে। হঠাৎ একটা গুলির শব্দে পিছনে তাকালে দেখে ইন্ডো তাদের দিকে বন্দুক তাক করতেছে। এই গুলি করলো এমন সময় ইটো দৌড়ে এসে নিশানা ভঙ্গ করে দেয় আর গুলিটা মিস হয়। এটা দেখে জেমস ভাবে ইটো আবার লড়াইয়ের চ্যালেঞ্জ করছে, তাই জেমস রেগে মেগে আবার ইটোর দিকে আসতে থাকলে গ্যাব্রিয়েল জেমসকে টেনে নিয়ে চলে যায় আর ইটো থমেরে নির্বাক চেয়ে থাকে। তো জেমস, গ্যাব্রিয়েল, থেরেসা, অ্যানি এরা সবাই জঙ্গলে পড়ে থাকা সেই গ্লাইডার বিমানের কাছে পৌঁছায় বিমানটাকে টেনে আকাশে উড়ে তোলার জন্য। আকাশে উঠতে থাকা C-47 বিমানের সাথে দড়ি লাগানোর প্ল্যান শুরু করে। C-47 বিমানে থাকা পাইলট রেডিওর সাহায্যে গ্যাব্রিয়েলের সাথে লোকেশন জানতে চাইলে গ্যাব্রিয়েল লোকেশনটা বোঝানোর জন্য একটা সিগন্যাল রকেট ছাড়ে আর সেটা জঙ্গল পেরিয়ে উপরে উঠলে ব্রিটিশ সেনারা লোকেশনটা বুঝে যায়। ব্যাস জেমস এবার গ্লাইডারে এমনভাবে দড়ি সেট করে যাতে C-47 বিমানটি এসে গ্লাইডারকে টেনে নিয়ে যেতে পারে। এরপর সবাই সেই গ্লাইডারে উঠে বসে পড়ে ও গ্যাব্রিয়েল পাইলটকে সিগন্যাল পাঠায় যে সব রেডি, মানে এখন C-47 বিমানটি এসে খপ করে এদেরকে টেনে আকাশে তোলার চেষ্টা করবে। এদের কপাল ভালো হয়তো গ্লাইডারটা সফলভাবে উড়বে, নয়তো আকাশ থেকে পড়ে গিয়ে এদের সবার নিশ্চিত মৃত্যু। তো C-47 বিমানটি এবার সেই গ্লাইডারটাকে টানতে নিচুতে আসতেছে আর ভয়ে এদের সবার তো কলিজা শুকিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় আবার ইটো সেনারা এদেরকে হামলা করতে তেড়ে আসে। তখন Here we go. Everybody hold on. Grab on to something tight. তো গ্লাইডারটা যে অবশেষে সত্যিই সফলভাবে উঠতে শুরু করেছে আর এরা মরতে মরতে বেঁচে গেছে, এটা ভেবে খুশিতে সবার চোখে জল চলে আসে। You okay? You okay? You guys good? This is Sergeant Villanueva. We are airborne. Copy that, Jungle Eagle. Yes. তো জেমস জঙ্গলের উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ নিচে খেয়াল করলে দেখে জঙ্গলে আটকা পড়া বাকি যুদ্ধবন্দীদেরকে ইটো সেনারা আবার গ্রেফতার করে শিবিরে ফিরে নিয়ে যাচ্ছে। এটা দেখে জেমস আপন মনে বলে, চিন্তা করো না, আমি তোমাদেরকে উদ্ধার করতে আসবো, খুব শীঘ্রই আসবো। এরপর স্ক্রিন অন্ধকার হয়ে সিন বর্তমানে চলে আসে। সনসু জেমসকে বলে, তুমি কেন এসেছো? জেমস বলে, তোমার বাবা কোথায়? সনসু বলে, সে গত বছর মারা গেছে। এটা শুনে জেমস সরি বলে চলে যেতে ধরলে সনসু থামায় ও তার সকল স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিয়ে রুমটা খালি করে। এরপর জেমসকে বলে, আমি তোমার সেই নিষিদ্ধ আঘাতটা দেখতে চাই। জেমস পাত্তা না দিলে সনসু আরো সিরিয়াস হয়ে বলে। তখন জেমস অবাক হয়ে তাকালে সনসু বলে, প্লিজ, কি আর করার। জেমস বলে, ওকে, তুমি যখন জোর করছো তো ঠিক আছে। এটা শুনে সনসু মহা খুশি হয়ে যায় ও ভাবে, বাবার বদলাটা আজ আমি নিব। এই ভেবেই সনসু শুরু হয়ে যায়। তো সনসুকে হালকা একটা মার দিতেই সনসুর এই অবস্থা। তারপরেও সনসু জিদ করে বলতে থাকে, তোমার সেই নিষিদ্ধ আঘাতটা দেখাচ্ছ না কেন, দেখাও। জেমস পাত্তা না দিয়ে চলে যেতে থাকলে সনসু আবার জিদ করতে থাকে। কি আর করার। তখন জেমস তো জেমস চলে যেতে ধরলে সনসু আবার থামায়ও এবার এই বক্সটা এনে বলে, আমার মনে হয় এটা তোমার। জেমস সেটা খুললে দেখে তার সেই পদবী ব্যাজ। সনসু বলে, আমার বাবা বলেছিলেন কোনো একদিন এক লোক এটা নিতে আসবে। এটা শুনে জেমস অবাক হয়ে ইটোর ফটোর দিকে তাকায়। এরপর সনসুর থেকে বিদায় নিয়ে সম্মানের সহিত চলে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মুভি এক্সপ্লেন করার ধরন অন্য সবার থেকে আলাদা।
তো এমন স্টাইলের এক্সপ্লেইনগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন স্টাইলের এক্সপ্লেইন ইউটিউবে একমাত্র আমিই করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন, তাই ভিউ, লাইক, কমেন্ট কম হয়, ফলে ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলছি। তাই যদি একটু কষ্ট করে লাইক দিতেন এবং কমেন্ট করে ভালো মন্দ কিছু উৎসাহ দিতেন তাহলে সামনে এগোনোর উৎসাহ পেতাম, আর বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যেত। আশা করি সেই সাপোর্টটুকু দিবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।